অনেক গরম লাগে, গরম পরে ঘামায়, ঘামানোর পরটা এবার এসে আমার ঠান্ডা লেগে গেছে। ম্যাক্সিমাম রুগী দিয়ে এখন আইসা বলে যে ওর স্যালাইন দেন, পাতলা বেগানা হচ্ছে, হ্যাঁ, আবার জ্বর, এগুলো রুগীর সংখ্যা একটু বেড়েছে আগের থেকে। মেট্রোনিডাজল, ওরসালাইন, প্যারাসিটামল এগুলো একটু বেড়েছে। যে কোনো অসুখ বা কোনো অসুস্থতা যদি দেখা যায় তাহলে অবশ্যই তারা চিকিৎসকের পরামর্শ নেবে। উইদাউট প্রেসক্রিপশন ছাড়া তারা কোনো ওষুধ খাবে না। কোনোভাবেই যেন আসলে এই তাপ কমছে না। দেশব্যাপী যে তীব্র তাপদাহ, সেজন্য আরও 3 দিন এই হিট অ্যালার্ট বাড়ানো হলো, এবং সেই সাথে এখন যেই গরমজনিত রোগের কারণে যে অসুখগুলো হচ্ছে তার জন্য কিন্তু ওষুধের বিক্রিও বেড়ে গেছে দ্বিগুণ। তবে এই বিষয়ে চিকিৎসকরা বলছে প্রেসক্রিপশন ছাড়া যেন ওষুধ খাওয়া না হয়। এদিকে কিন্তু কৃষকেরও অবস্থা খুবই খারাপ, কারণ এই তীব্র গরমের কারণে আম এবং লিচুর মুকুল ঝরে যাচ্ছে। এবার আমের হচ্ছে খুব মাত্রা কম, আর পোকার আক্রমণটা খুব বেশি। এবছর রোদের তাপমাত্রা খুব বেশি, তাপমাত্রার কারণে আমের ব্যাপক ক্ষতি। আম খুব কম, আম বড় হচ্ছে না, আবার হচ্ছে আম হলুদ হয়ে পড়ে যাচ্ছে। তাপমাত্রা এত হওয়ার কারণে ওই বৃষ্টিটা আসার কারণে থেকে পোকাও বেশি, আক্রমণ বেশি, নষ্ট করে দিল। তার জন্য আমরা ওষুধ দিচ্ছি। এ নিয়ে এখন দুপুরে রয়েছে বিস্তারিত, এবং সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি নাহিদা মিতু, আমি গালিব ইবনে রিয়াজ। Honorable Prime Minister, ন্যাপে গৃহীত কর্মপরিকল্পনা সমূহ বাস্তবায়নের জন্য আমাদের প্রায় 230 মিলিয়ন মার্কিন ডলারের প্রয়োজন। এজন্য সুনির্দিষ্ট তহবিল ও অতিরিক্ত আর্থিক সংস্থানের ব্যবস্থা গ্রহণে আমি ধনী দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সীমিত রাখতে উন্নত বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছি। গালিব, আমরা শুনছিলাম প্রধানমন্ত্রী বলছিলেন যে তীব্র গরমে যখন হাঁসফাঁস জনজীবন, তখন বৈশ্বিক তাপমাত্রা নিয়ন্ত্রণের উপর জোর দিতে বলছেন তিনি। কিন্তু এর উল্টোটাও কিন্তু রয়েছে মিতু। সে জায়গায় আমরা যুদ্ধ করতে গিয়ে কোটি কোটি ডলার খরচ করি, সেখানেও প্রধানমন্ত্রী দৃষ্টিপাত করেছেন, বলছেন বিশ্বের সামরিক যে ব্যয়, সেখান থেকে অন্তত হলো সেই ব্যয়টা কমিয়ে হলেও জলবায়ু তহবিলে অর্থ বাড়ানো। এ নিয়েও এখন দুপুরে বিস্তারিত রয়েছে। তবে শুরুতেই গরমজনিত কারণে ওষুধ বিক্রির প্রসঙ্গ। তীব্র গরমে জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া ও অ্যালার্জি জাতীয় ওষুধের বিক্রি বেড়েছে প্রায় দ্বিগুণ। চাহিদার শীর্ষে রয়েছে প্যারাসিটামল, মেট্রোনিডাজল ও ওরসালাইন। গরমজনিত রোগ থেকে রেহাই পেতে কেউ কেউ আগাম ওষুধ কিনছেন, তবে অসুস্থ হলে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ না খাওয়ার পরামর্শ চিকিৎসকদের। আরও জানাচ্ছেন মুন্নাফ রশিদ। তীব্র গরমে অস্থির জনজীবন, যেখানে থেমে থাকে না দিনমজুর কিংবা রিকশার প্যাডেলে আয়ের সন্ধান। তাই তৃষ্ণার্ত দেহ প্রশান্তি খুঁজে নেয় রাস্তার পাশের লেবুর শরবত অথবা পানীয় খাবারে। তবে অস্বাস্থ্যকর এসব খাবার যে পানিবাহিত রোগের অন্যতম মাধ্যম, তা হয়তো ভাবেন না কেউই, যা ফুড পয়জনিং বা বমির কারণও বটে। গরমে এসব রোগের পাশাপাশি জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া, হিট স্ট্রোক সহ গরমজনিত বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। গরমের ধকল থেকে বাদ যাচ্ছে না শিশুরাও। শিশু হাসপাতালে ফাঁকা নেই কোনো বেড। অন্যান্য হাসপাতালেও বেড়েছে রোগীর চাপ, ভিড় বেড়েছে ওষুধের দোকানেও। এছাড়াও অনেকে আগাম সতর্কতা হিসেবে কিনে নিচ্ছেন ওষুধ। এই কালকে ঠান্ডাটা লাগছে আমার, এখন তো ওষুধ খাইনি, আজকে আমি স্যালাইনের পানি খাচ্ছি। গরমটা সহ্য করতে পারতেছি, গ্লুকোজ মাঝে মাঝে আমি হঠাৎ খাই, যেহেতু এনার্জি লসের জন্য খাই। এটা গরমটা থেকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে, তো এর জন্য করলাম যে একটা সিরাপ নিয়ে যাই, যাতে হোসকুসি কাজটা যাতে না আসে। দেশে 2,32,535টি নিবন্ধিত ফার্মেসি রয়েছে, যার মধ্যে প্রায় 57,000 ঢাকায়। এসব দোকানে যেসব ওষুধ বিক্রি বেড়েছে তার মধ্যে শীর্ষে রয়েছে প্যারাসিটামল, মেট্রোনিডাজল আর ওরসালাইন। বিক্রেতারা বলছেন গরম বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ওষুধ বিক্রি। মেট্রোনিডাজল, তারপর হচ্ছে ওরসালাইন, তারপর হচ্ছে আপনার প্যারাসিটামল, এরপর হচ্ছে ডক্টররা প্রেসক্রাইব করলে অ্যান্টিবায়োটিকটা কিছুটা এগুলো একটু বেড়েছে, কারণ কি সবাই আগে থেকেই সচেতন হওয়ার চেষ্টা করতেছে এবং আগে থেকে সবাই স্টক করে বাসায় নিয়ে রেখে দিচ্ছে। সারাদিনে মনে 20-30টা রুগী আমরা পাই প্যারাসিটামল নেওয়ার জন্য আসে, ওরসালাইনের জন্য আসে 20-30টা পেশেন্ট স্যালাইন দেন। আগে 10-12 জন আসতো। বেশিরভাগ পেশেন্টই আসে প্রেসক্রিপশন ছাড়া, আইসা বলে যে ঠান্ডা লাগছে বা অতিরিক্ত গরমের কারণে পেটের মধ্যে সমস্যা হইতেছে, ওষুধ দেন। বাচ্চাদের ওষুধগুলো আগের তুলনায় ডাবল, মানে কাস্টমার চাহিদা বেড়ে গেছে। গরম বাড়লে আরও রোগী বাড়ার শঙ্কা রয়েছে, আর এ থেকে রেহাই পেতে সতর্কতা জরুরি। প্রেসক্রিপশন ছাড়াই যেহেতু ওষুধ বিক্রি হয়, সুতরাং এই ওষুধগুলা
সিপ্রোসিন, মেট্রোনিডাজল, তারপর হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন, এই গ্রুপের ওষুধগুলো খেয়েই কিন্তু পেশেন্ট আমাদের কাছে যখন তাদের কন্ট্রোল হয় না তখন কিন্তু তারা আসে। এছাড়া যেটা আমি বললাম পেপটিক আলসার ডিজিজ, এটার ক্ষেত্রে দেখা যায় যে মুড়ির মতো উইদাউট প্রেসক্রিপশন ছাড়া, উইদাউট ইন্ডিকেশন ছাড়া দিনের পর দিন হচ্ছে পিপিআই খাচ্ছে বা গ্যাসের ওষুধ খাচ্ছে, কিন্তু আসলে কোনো ইন্ডিকেশনই নাই। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। কয়েকদিনের প্রচণ্ড তাপ প্রবাহে অতিষ্ঠ জনজীবন, রাজধানী সহ সারা দেশেই বাড়ছে তাপমাত্রা। সেই খবর জানাতে ঢাকা ও ঢাকার বাইরে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শাহবাগে আছেন মাজহার ইমন, ময়মনসিংহে ইমতিয়াজ আহমেদ এবং চুয়াডাঙ্গায় অনিক চক্রবর্তী। শুরুতেই চলে যাচ্ছে ইমনের কাছে। ইমন, তীব্র উত্তাপে নাজেহাল নগর জীবন, যারা বাস, সিএনজি, অটোরিকশার যাত্রী, সঙ্গে যারা পথচারী রয়েছেন, তাদের কি অবস্থা দেখছেন জানাবেন। মিতু, গত কয়েকদিন ধরে সারা দেশে যে তীব্র তাপপ্রবাহ চলছে সেটি এখনো অব্যাহত রয়েছে। আর আজকে থেকে আবহাওয়া অধিদপ্তর আরও 72 ঘন্টার জন্য সতর্ক অবস্থা জারি করেছে। সব মিলে বলা যায় যে এই তীব্র তাপদাহ আরও কয়েকদিন চলবে। আর নগর জীবনের চিত্র যদি আমি আপনাকে জানাতে চাই, আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর শাহবাগে। এই স্থানটিতে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকে বিভিন্ন প্রয়োজনের তাগিদে। এখানের চিত্র যদি বলতে চাই, দুপুরবেলার যে চিত্র আমরা দেখেছি, যখন এসেছি তখন থেকে আমরা দেখছি যে মানুষ গরমে একেবারে হাঁসফাঁস করছে। বিশেষ করে শিশু এবং নারীদের ক্ষেত্রে আমরা দেখেছি তারা একেবারে গরমে নাজেহাল অবস্থায় হয়েছে, এবং বিশেষ করে তাদের যেই ভিড় আমরা দেখেছি যে অস্থায়ীভাবে বসানো বিভিন্ন শরবত, পানীয় যে সমস্ত দোকানগুলো রয়েছে, পাশাপাশি আমরা দেখছি যে বাসের জন্য যারা অপেক্ষা করছে তারা বাস পেতে গিয়ে আমরা দেখেছি কয়েকজনকে অসুস্থ অবস্থায় তাদেরকে হাসপাতালে নিয়ে গেছে। অর্থাৎ বলা যায় যে গরমের যে তীব্রতা সেটি আসলে নগরবাসীকে সহ্য করতে হচ্ছে, এবং এক প্রকারের সহ্য করেই তারা তাদের যেই দৈনন্দিন জীবনের যে রুটিন সেটি তারা পূরণ করার চেষ্টা করছে। আর শাহবাগ সহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা দেখেছি যে বিভিন্ন সংস্থা থেকে পানি বিতরণের যে বিষয়টি সেটিও আমরা দেখেছি। আর রাজধানীর যেই তাপমাত্রার যে অবস্থা রয়েছে বর্তমানে, সকালবেলা থেকে আবহাওয়া অধিদপ্তর যেটি আমাদের জানিয়েছে যে তাপমাত্রা 38 ডিগ্রি পর্যন্ত রয়েছে আজকের দিনে। গত 2-1 দিনের তুলনায় আজকের তাপমাত্রা কিছুটা কম রয়েছে 2-1 ডিগ্রি। আর আবহাওয়া অধিদপ্তর বলছে যে আকাশে কিছুটা মেঘের পরিমাণ রয়েছে, পশ্চিম এবং দক্ষিণ দিক থেকে যে বাতাস বইছে সেই জন্য আসলে তাপমাত্রা কিছুটা কম রয়েছে। তবে এই তাপমাত্রার প্রভাব আগামী 2-1 দিন আরও বাড়বে, তাদের যেই ধারণা তারা করছেন। পাশাপাশি দেশের যে পূর্বাঞ্চল রয়েছে, উত্তর পূর্বাঞ্চল, সিলেট, ময়মনসিংহ এলাকায় কিছুটা বৃষ্টিপাত হচ্ছে। তবে আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে যে এই ধরনের বৃষ্টিপাত সম্পূর্ণ যে আবহাওয়া রয়েছে সেই আবহাওয়ার যে তাপমাত্রা সেটি কমাতে সাহায্য করবে না। যতদিন পর্যন্ত দেশের পশ্চিমাঞ্চলের মেঘের না সৃষ্টি হবে, মেঘ থেকে বৃষ্টি না হবে, ততদিন পর্যন্ত আসলে যে দেশের যে আবহাওয়া সেটি আসলে এইভাবেই উত্তপ্ত থাকবে। আরেকটি কথা বলে রাখি যে আবহাওয়া অধিদপ্তর থেকে আবহাওয়া বিশেষজ্ঞরা যারা বলছেন, পরামর্শ যারা দিয়েছেন, তারা বলছেন যে নগরে যেই সমস্ত নগরায়ন হয়েছে বিগত কয়েক বছর ধরে, সেই নগরায়নের যেই প্রভাব, সেই প্রভাবটি আসলে এই আবহাওয়ার উপরে পড়েছে, যার কারণে প্রতিদিন আসলে যে আবহাওয়ার যে তীব্রতা সেটি বাড়ছে। তবে তাদের যে পরামর্শ যে নগরায়নের পাশাপাশি রাজধানী সহ সারা দেশে যাতে সবুজায়ন বৃদ্ধি করা হয়, পাশাপাশি উন্মুক্ত জলাশয়ের যে প্রসার সেটি আসলে আরও বৃদ্ধি করার তাগিদ দিয়েছে নগরবিদরা। সব মিলিয়ে রাজধানীর এই ছিল চিত্র। এখন চলে যাচ্ছি ময়মনসিংহে, সেখানে রয়েছেন সহকর্মী ইমতিয়াজ। রাজধানীর চিত্র তো শুনছিলেনই, এখন ময়মনসিংহের যদি আমাদের একটু বলতেন, যারা অস্থায়ী দোকানপাট করে খোলা আকাশের নিচে, সেখানের ব্যবসার চিত্র আসলে কি, সব মিলিয়ে নগর জীবনের কি অবস্থা রয়েছে ময়মনসিংহে? এমন তীব্র তাপদাহে কিন্তু পড়ছে সারা দেশ, এবং আপনি জানেন যে আবহাওয়া অধিদপ্তর আরও 72 ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছেন। এবং সকাল থেকে আমরা দেখতে পেয়েছি ময়মনসিংহের নগরীর গুরুত্বপূর্ণ যে সড়কগুলো, যেটা প্রতিদিন খুব ব্যস্ত সড়ক ছিল, সেগুলো অনেকটাই কিন্তু একেবারে স্থবির, ঢিলেঢালাভাবে যানবাহন চলাচল করছে। এবং সকাল থেকে মূলত যারা খেটে খাওয়া মানুষ, যারা দিন আনেন দিন খান, যাদের আসলে রুটি রুজি করলে যাদের আসলে আহার জোটে, এই ধরনের মানুষগুলো সকাল থেকেই কিন্তু বেরিয়েছেন রাস্তায় রিক্সা নিয়ে। যারা নির্মাণ শ্রমিক রয়েছেন তারা কিন্তু বেরিয়েছেন, এবং এই বেরোনোর পর কিন্তু আমরা যে বিষয়টি আমরা দেখতে পেরেছি যে মূলত যারা রিক্সা নিয়ে বেরিয়েছেন তারা বলছেন যে 350 টাকা জমা দিয়ে তারা কিন্তু রিক্সা নিয়ে বেরিয়েছেন, এবং এরপর কিন্তু 1 ঘন্টা বা আধা ঘন্টা চালানোর পর কিন্তু তারা জিরিয়ে নিচ্ছেন। এবং তারা যেটা বলছেন, আজকে সারাদিনে বাকি সময়গুলোতে তারা এই মূলত এই রিক্সার টাকা জমা দিতে পারবেন কিনা, এবং পরবর্তী তাদের সংসারের জন্য যে খাদ্যদ্রব্য সেগুলো তারা কিনে নিয়ে যেতে পারবেন কিনা,
কিনা সেটি নিয়ে কিন্তু তারা সংশয় রয়েছে। এবং যারা নির্মাণ শ্রমিক রয়েছেন তারা যেটা বলছেন আমাদেরকে, বা শহরে যারা ছোটোখাটো লেবার রয়েছে বা ছোটোখাটো কাজ করে যারা সংসার চালাচ্ছেন তারা যেটা বলছেন যে মূলত 1 ঘন্টা আধা ঘন্টা কাজ করার পর তাদেরকে মাথা ঘোরানো, অস্থির ভাব করা, গলা শুকিয়ে আসা, এই ধরনের নানান জটিলতায় কিন্তু ভুগছে। এবং সেই সাথে ময়মনসিংহের যারা খোলা দোকানদার রয়েছে, বিশেষ করে টং চায়ের দোকান, যারা ভাতের হোটেল রয়েছে বা শরবত বিক্রি করছে, এমন দোকানগুলোতে কিন্তু আসলে বিক্রিটা অনেকটাই কমেছে, যার কারণে কিন্তু তাদেরকেও আসলে মূলত তাদেরকেও সংসার চালাতে মূলত হিমশিম খেতে হচ্ছে। তবে এই দুর্বিষহ গরমের কারণে কিন্তু ময়মনসিংহের যে মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেখানে জ্বর এবং ঠান্ডাজনিত রোগে এবং ডায়রিয়ার প্রকোপ কিন্তু বেড়েছে। এবং আপনি জানেন যে এখন কিন্তু বোরো মৌসুম চলছে, যারা বিভিন্ন ফসলের মাঠগুলোতে কিন্তু বোরো ধান কাটা, মাড়াই, সিদ্ধ এই সমস্ত কাজগুলো কিন্তু চলছে এবং প্রচণ্ড এই তাপদাহের মধ্যে কষ্টের মধ্যে কিন্তু কৃষক কিশোরীরা এই কাজগুলো চালিয়ে যাচ্ছে। তো সব মিলিয়ে নগরে কিন্তু এখন পর্যন্ত পানি বিতরণ বা অন্যান্য যে উন্নয়ন, যে গরম থেকে বাঁচার জন্য যে কাজগুলো সেগুলো কিন্তু এখনো শুরু হয়নি। এবং এটার একটু খুব চাচ্ছেন যারা নিম্নআয়ের মানুষ রয়েছেন, খেটে খাওয়া মানুষ রয়েছেন, যারা পানি বিতরণ এবং শরবত এবং স্যালাইন পানি এই ধরনের উন্নয়নমূলক কাজ করার জন্য। এবং যারা চিকিৎসক রয়েছেন তারা পরামর্শ দিচ্ছেন অতিরিক্ত প্রয়োজন না হলে ঘর থেকে যেন কেউ বের না হয়। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে গরমের সর্বশেষ খবর। এখন আমরা চুয়াডাঙ্গায় যাব, সেখানে রয়েছে আমাদের সহকর্মী অনেক জানাবেন চুয়াডাঙ্গায় হিট স্ট্রোক থেকে বাঁচতে মূলত নগরবাসী কী ধরনের পদক্ষেপ নিচ্ছেন, সেখানকার সার্বিক অবস্থাটা কি। ইমতিয়াজ, চুয়াডাঙ্গার তাপমাত্রার অবস্থা কিন্তু টানা কয়েকদিন ভয়াবহ। আজকে যে তাপমাত্রা, আজকে কিছুটা তাপমাত্রা কম, কিন্তু বেলা যত বাড়ছে তাপমাত্রার কিন্তু ততটাই বাড়ছে। 3টার পরে আসলে সর্বশেষ জানা যাবে যে জেলায় কত তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে। আজকে আমার সাথে কিছুক্ষণ আগে আবহাওয়া অফিসের কথা হয়েছিল, আবহাওয়া অফিস যেমনটি বলছে যে আজকেও কিন্তু আসলে 42 ডিগ্রি ঘরে তাপমাত্রা যেতে পারে। রোদের প্রখরতা কয়েকদিন ধরেই রয়েছে চুয়াডাঙ্গাতে। তাপমাত্রা বাড়ার ফলে আসলে জনজীবনে ব্যাপক আকার একটা পরিবর্তন এসেছে। থেকে শ্রমজীবী যারা মানুষ আছে তাদের কিন্তু আয়ের যে একটা বিষয়, সেখানে কিন্তু বড় একটা প্রভাব পড়েছে। সকাল থেকেই আসলে সমস্যাটা সেটা হচ্ছে উন্নয়ন, এখানে কিন্তু আসলে বড় একটা প্রভাব পড়েছে। আর এই মুহূর্তে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ উপজেলার যে সারা দেশে বেড়েছে তাপমাত্রা, তীব্র গরমে অতিষ্ঠ নগরবাসীর খবর জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা গিয়ে ঠেকেছে 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে। এতে অসহনীয় গরমে একদিকে যেমন অস্থির হয়ে উঠেছে জনজীবন, অন্যদিকে ক্ষতি হচ্ছে মৌসুমি ফলের। দাবদাহে ঝরে যাচ্ছে আম ও লিচুর কুটি, দেখা দিয়েছে পোকার আক্রমণ। এতে ফলন নিয়ে দুশ্চিন্তায় চাষি ও বাগান মালিকরা। এতে গাছের অতিরিক্ত পরিচর্যায় বাড়ছে উৎপাদন ব্যয়, ফলে চলতি মৌসুমে লোকসানে পড়ার শঙ্কা রয়েছে চাষিদের। বিস্তারিত শামীমা রহমান শাম্মীর প্রতিবেদনে। 2 সপ্তাহ থেকে সূর্যের এমন প্রখরতা আর রুদ্ররূপে পড়ছে রাজশাহী। বৃষ্টি, ঠান্ডা বাতাস বা মেঘাচ্ছন্ন আকাশ, কোনো ধরনের শীতলতার খবর নেই এই জনপদে। তীব্র তাপপ্রবাহের ধারাবাহিকতায় গনগনে সূর্যে পুড়ছে রাজশাহীর 21,000 হেক্টর আমের বাগান, যেখান থেকে চলতি মৌসুমে 2,60,000 টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে, যার বাজার দর 1800 কোটি টাকা। তবে সেই লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। এবছর শীত উপেক্ষা করে যেটুকু আমের মুকুল গুটি বেঁধেছিল, তীব্র খরায় চুপসে গিয়ে তার অনেকটাই ঝরে পড়ার উপক্রম। কৃষকরা বলছেন আম বৈরিতা সহিষ্ণু ফল হলেও বাগানে মাটির আর্দ্রতা কমায় আম ধরে রাখতে পারছে না গাছ। খরা থেকে ফল বাঁচাতে 21,000 হেক্টর আমের বাগানে সেচ ও ভিটামিন স্প্রে সহ যত্ন বাড়িয়েছে কৃষক। তাতে বিঘায় বাড়তি খরচ হচ্ছে 3,000 টাকা। আম বড় হচ্ছে না, আবার হচ্ছে আম হলুদ হয়ে পড়ে যাচ্ছে, এগুলো কারণে ভিড়া সেচ দিতে হচ্ছে। সেচ না দিলে আমরা সৌন্দর্য হবে না। তাপমাত্রা আম ধরে পড়ে যাচ্ছে, লুসায় পড়ে যাচ্ছে, আর আম এবারে তুলনামূলক কম হয়েছে। নাটোর জুড়ে ল্যাংড়া, হিমসাগর, আম্রপালি ও বোম্বাই সহ অন্যান্য জাতের আমের বাগান আছে 5,718 হেক্টর জমিতে। তবে সেই আশায় বাদ সেধেছে গরমের তীব্রতা। ঝরে পড়েছে অন্তত 20 থেকে 25% আমের মুকুল, সেই সাথে বেড়েছে পোকার আক্রমণ। তাই পরিচর্যায় যত্ন বাড়িয়েছে বাগান মালিকরা।
এ অবস্থায় বাগানে হালকা সেচের পাশাপাশি আমের গুটি ঝরা রোধে পরিমিত মাত্রায় কীটনাশক স্প্রে করার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। কারেন্ট পোকা এখানে মনে করেন যে খুব ক্ষতি করছে আম। এখন মনে করেন যে এবার যে আম আছে শিকি বারবার কার থেকে এবার শিকি আম। তাপমাত্রার কারণে আমের ব্যাপক ক্ষতি, আম খুব কম, মানে শিকি পরিমাণ আম আছে। খুব পোড়া তাপমাত্রা, এই জন্যে মনে করেন আম রাখা যাচ্ছে না, ওই জন্য ওষুধ দিচ্ছি আমরা। সেচ প্রদান করার সময় খেয়াল করতে হবে এই রসটা যাতে তাড়াতাড়ি শুকিয়ে না যায়, এই জন্য আপনারা মালচিং করবে। মালচিং হিসেবে আপনার খড়, শুকনো আগাছা অথবা অন্য কিছু আমরা ব্যবহার করতে পারি। অরণ্য এলাকায় বা যে জায়গায় সেচের ব্যবস্থা তেমন একটা নাই, সেক্ষেত্রে কৃষক ভাইদের পরামর্শ হচ্ছে আপনারা স্প্রে করবে। মেহেরপুরে বেশ কিছুদিন ধরে নেই বৃষ্টিপাত, তাই ক্ষতির মুখে লিচু চাষিরা। মেহেরপুরে প্রায় 715 হেক্টর জমিতে লিচুর বাগানে মুকুল এসেছে, যা থেকে উৎপাদনের আশা 6110 টন লিচু, যার বাজার মূল্য 50 কোটি টাকা। এখানকার আটি লিচু মুম্বাই ও চায়না লিচু সব থেকে সুস্বাদু। চৈত্র মাসের শেষ দিকে আসতে শুরু করে গুটি, তবে গুটি হওয়ার এ সময় অব্যাহত তাপপ্রবাহ আর অনাবৃষ্টিতে পুড়ে যাচ্ছে গাছের মুকুল, ঝরে যাচ্ছে নতুন গুটি। এ অবস্থায় লিচু বাগানে শ্যালো মেশিন বসিয়ে সেচ দিচ্ছেন লিচু চাষিরা। লিচু সেচ দেওয়া হয়েছে 4 দিন 5 দিন পর সেচ দেওয়া হয়েছে, সার দেওয়া হয়েছে, তারপরেও ঝরে যাচ্ছে। বৃষ্টি নাই, এজন্য আমরা বৃষ্টি পানি দিচ্ছি, স্প্রে করছি, কিন্তু কোনো কিছু কাজ হচ্ছে না। প্লাস আমাদের গুটি ঝরে পড়ে যাচ্ছি, তা আমরা এখন কি করব? আমরা পানি দিচ্ছি, বাড়তি খরচ হয়ে যাচ্ছে, যে কোনো কাজ হচ্ছে না। আমাদের বৃষ্টির দরকার। প্রায় 30% গাছে ফুল আসেনি। আমরা গত বছর তুলনায় 30% ফল, টোটাল ফলন এখানে কম হবে, এটাই স্বাভাবিক। তবে যে গাছে ফলন আসছে সেই ফলনটা আমরা ধরে রেখে এগিয়ে যেতে চাই এবং মেহেরপুরের ফলকে আরো সমৃদ্ধশাল করতে চাই। গেল বছর শুধুমাত্র রাজশাহীতে আম থেকে বাণিজ্য হয় 1500 কোটি টাকার, আর নাটোরে বাণিজ্য হয় প্রায় 500 কোটি টাকার, আর মেহেরপুরে লিচু থেকে আয় হয় 50 কোটি টাকা। শামীমা রহমান শাম্মী, এখন। এদিকে বিদ্যুতের লুকোচুরিতে গ্রামগঞ্জে এখন হাত পাখাই প্রধান অবলম্বন। তবে গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এর দাম। হাত পাখা প্রস্তুত, বিপণন এবং প্রয়োজনীয়তা নিয়ে জানাচ্ছেন বগুড়া থেকে মাজিদুর রহমান, চট্টগ্রাম থেকে শোয়েব রহমান ও সৈয়দপুর থেকে মোকাররম হোসেন। নগর জীবনে যান্ত্রিক পাখার প্রচলন বাড়লেও গ্রামাঞ্চলে এখনও কদর আছে হাত পাখার। প্রচণ্ড গরমে গ্রামের গৃহিণীর হাতে এখনও তাল পাতার একটি পাখা বাড়তি দরদ বয়ে আনে। আবহমান গ্রাম বাংলার ঋতুচক্রে বৈশাখ এলেই বাড়ে পাখা তৈরির ব্যস্ততা। গ্রাম গায়ের পাখাপল্লিতে চলে নানান আয়োজন। বগুড়ার কাহালু উপজেলার আতালপাড়া যোগীর ভবন আলোরা উত্তরপাড়া গ্রামে পুরোদমে চলছে হাত পাখা তৈরির কাজ। পরিবারের প্রতিটি সদস্যের শ্রমে ঘামে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন হাত পাখা। তাল পাতা সংগ্রহ কিছুটা কষ্টসাধ্য হলেও বিক্রি বাড়ায় খুশি কারিগররা। বাপদাদা আমল থেকে এটা হচ্ছে, আগে বেচে হলো 12 আনা করে, তারপরে 4 টাকা, তারপরে 5 টাকা, হতে 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 20 টাকা। তালের গাছের যে পাতা আছে সেগুলো কাটা লাগে, কাটে ফিরে আনা লাগে। খুব আমাদের এই পাতা কাটাটাই হচ্ছে আমাদের একটু কষ্ট মনে হয়। বগুড়ার কাহালু উপজেলার আতালপাড়ার যোগীর ভবন সহ 3-4টি গ্রামে এভাবে চলছে পাখা তৈরির কাজ। নারী পুরুষ সবাই মিলে এই পাখা তৈরি কাজ করছেন প্রায় 30 থেকে 40 বছর আগ থেকে। তারা বলছেন তাল পাখার সহজলভ্যতা থাকলে তারা এই পেশাতেই সারা জীবনই সংসার চালাতে পারবেন। আমরা এখন যাচ্ছি চট্টগ্রামে, সেখানে রয়েছে সহকর্মী শোয়েব রহমান। তিনি জানাবেন পাখা তৈরি এবং বিপণনের সর্বশেষ খবর। বৈদ্যুতিক পাখার কাছে হাত পাখা হার মেনেছে এমনটা মনে হলেও চট্টগ্রামের চন্দনাইশের জিহস ফকিরপাড়া গ্রামের এই পরিবারের ব্যস্ততা সে ধারণা সম্পর্কে আপনাকে দ্বিতীয়বার ভাবতে বাধ্য করবে। এখানকার প্রায় 500রও বেশি পরিবার ঐতিহ্যগতভাবে টিকিয়ে রেখেছেন এই হাত পাখার ব্যবসাকে। শুধুমাত্র বৈশাখী মেলাকে কেন্দ্র করে এখানকার প্রতিটি পরিবার আয় করেন 2 থেকে 7 লক্ষ টাকা পর্যন্ত। এখন আগের চেয়ে বিক্রির সংখ্যা কম হলেও দাম পাওয়া যায় অনেক ভালো। আবার অনেক শৌখিন ক্রেতার হাত ধরে এসব পাখা চলে যাচ্ছে বিদেশেও। বৈশাখী মেলা ও জব্বারের বলি খেলা এসব পাখা বিক্রির প্রধান মৌসুম। এক একটি হাত পাখা পাইকারিতে বিক্রি হয় 180 থেকে 300 টাকায়। শুধু পাখা কেন্দ্রিক এ গ্রামে এক মৌসুমে অন্তত 25 কোটি টাকার বাণিজ্য হয়। সর্বোচ্চ ধরেন না 8 হইতে 9 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা।
মেলা উপলক্ষে গ্রামে বেড়েছে ব্যাপারীদের আনাগোনা। বাড়ি বাড়ি গিয়ে পাখা সংগ্রহ করেন তারা, আবার অনেকেই দিয়ে রাখেন অগ্রিম অর্ডার। আগের থেকে অর্ডার করতে হয়। এখন আমাদের এই বাঁশখালী, চকরিয়া, কক্সবাজার আর চিটাগাং থেকে অনেক লোক আছে। এক একজন কারিগর দিনে 4 থেকে 5টি পাখা তৈরি করতে পারেন। বংশ পরম্পরায় পাখা তৈরি করছেন এসব পরিবার। ফটিকছড়ি, রাঙামাটি, রাউজান থেকে সংগ্রহ করা হয় তালপাতা, আর বাঁশ বেতের মতো উপকরণ সংগ্রহ করা হয় পার্বত্য এলাকা থেকে। তবে বাঁশ, বেত ও তালপাতার অপ্রতুলতায় বাড়ছে চ্যালেঞ্জ। কাঁচামালের দামের সাথে বেড়েছে দাম। গাছ হিসেবে কিনি হয়তো এক গাছের তো 6-7 ডগা করে লামাতে হয়, আর ঘন ঘন ক্ষেত্রে মানে সবগুলো মানে কেটে লামাতে হয়। চন্দনেশের এই গ্রামের হাতপাখার কারিগররা এই পেশাটিকে টিকিয়ে রেখেছেন ঐতিহ্যগতভাবে। হয়েছেন স্বাবলম্বী, সন্তানদের করিয়েছেন পড়ালেখা। কেউ বা এই পেশার আয় উপার্জন দিয়ে সন্তানকে পাঠিয়েছেন প্রবাসে। তবে নতুন প্রজন্ম এই পেশা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। ঐতিহ্যকে টিকিয়ে রাখতে তাই সরকারি পৃষ্ঠপোষকতা চান এখানকার হাতপাখার কারিগররা। এবার আমরা উত্তরের জনপদের হাতপাখার কারিগরদের হালচাল জানব সহকর্মী মোকাররম হোসেনের কাছ থেকে। বছরের অন্য সময় কৃষি কিংবা অন্য পেশায় ব্যস্ত থাকলেও গ্রীষ্মে হাতপাখা নিয়ে ফেরি করেন দিনাজপুরের তরুণ নয়ন মিয়া। চৈত্র থেকে জ্যৈষ্ঠের শেষ পর্যন্ত পার্বতীপুর রেলওয়ে জংশনের বিভিন্ন প্ল্যাটফর্মে ক্রেতা আকর্ষণের চেষ্টা তার নিত্যদিনের কাজ। তবে বছর 5 আগেও দৈনিক হাজারখানেক হাতপাখা বিক্রি হলেও এখন তা কমে শতকের নিচে ঠেকেছে। ট্রেনের বিলম্ব কিংবা যাত্রী চাপ না বাড়লে সেদিন হয় না বলার মতো কোনো বিক্রি। তবে কালেভদ্রে শখের বশে এখনও হাতপাখা কেনেন অনেকেই। 3-4 বছর আগে 5000 পিস মতন মাল, 1000 পিস মতন বেচতাম, এখন মনে করেন 150 পিস বেচতে হচ্ছে ভাই প্রত্যেক দিন। এভাবে করে বেচা কিনা করে চলতে হচ্ছে আমাদেরকে। একটু ঠান্ডা যখন হয় তখন একটু কমে, আর যখনই গরম হয়ে যায় তখন আবার প্রচণ্ড বিক্রি বাড়ি যায়। বাসায় কারেন্ট আছে কি নাই, কিন্তু দাদি, নানি, আম্মু বাতাস করতেই আছে। একসময় উত্তরে বাঁশের অংশবিশেষ, পুরনো কাপড় আর তালপাতা দিয়ে তৈরি করা হাতপাখার কদর থাকলেও এখন সে জায়গা দখল করেছে প্লাস্টিকের হাতপাখা। আমাদের যাপিত জীবনে দারিদ্র্যের জীর্ণতা কিংবা আভিজাত্যের জৌলুস যাই থাকুক না কেন, গ্রীষ্মের তাপদাহের তাপমাত্রা সবার জন্য বইছে সমান তালে। তবে এই তাপ নিবারণে স্বস্তির খোঁজে একসময় হাতপাখা দিয়ে ভরসা থাকলেও ইলেকট্রনিক্স পণ্যের আভিজাত্যের বিন্যাসের ঘরে ঘরে এখন শোভা পাচ্ছে এসি কিংবা ইলেকট্রনিক্স ফ্যান। তবে ভ্রমণ কিংবা অবসরে এখনও হাতপাখাতেই স্বস্তি খোঁজেন অনেকেই। প্ল্যাটফর্মে ফেরিওয়ালাদের বিক্রির এই ব্যস্ততা দেখে অন্তত সে কথাই অনুমান করা যায়। সুতরাং ইলেকট্রনিক্স পণ্যের রমরমা ব্যবসায় হাতপাখার প্রয়োজন এখনও যে ফুরায়নি একথা বলাই যায়। মোকাররম হোসেন, এখন রংপুর। তীব্র গরমে যখন হাঁসফাঁস জনজীবনে, তখন বৈশ্বিক তাপমাত্রা নিয়ন্ত্রণে জোর দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন, যুদ্ধের ব্যয় কমিয়ে জলবায়ু তহবিলে অর্থ ব্যয় করা উচিত বিশ্বের। ঢাকায় প্রথমবারের মতো আয়োজিত 4 দিনের আন্তর্জাতিক সম্মেলন জাতিসংঘ জলবায়ু অভিযোজন সম্মেলন ন্যাপ এক্সপোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে বাংলাদেশ। জলবায়ু তহবিলে বার্ষিক $100 বিলিয়ন প্রতিশ্রুতি পূরণ করতে উন্নত দেশের প্রতি আবারও আহ্বান জানান তিনি। বিস্তারিত হাসিব বিল্লার প্রতিবেদনে। তাপপ্রবাহে পুড়ছে দেশ, পুড়ছে প্রাণীকুল, প্রকৃতি, বিপর্যস্ত জনজীবন। তাপমাত্রা বৃদ্ধির প্রধান কারণ বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, যার জন্য মূলত দায়ী উন্নত বিশ্ব, যাদের পোড়ানো জীবাশ্ম জ্বালানি বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে ভূমিকা রেখে যাচ্ছে বছরের পর বছর। মরুভূমির দেশে হচ্ছে বৃষ্টি, আর নাতিশীতোষ্ণ অঞ্চলে পড়ছে মরুর দেশের গরম। এছাড়াও ঘন ঘন বন্যা, ঝড়, ভূমিধস ও দাবানলের মতো প্রাকৃতিক দুর্যোগের শিকার হচ্ছে ধরিত্রী। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় 2013 সাল থেকে বিভিন্ন দেশে জলবায়ু অভিযোজন সম্মেলন ন্যাপ এক্সপো আয়োজন করে আসছে জাতিসংঘ। এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক এই আয়োজন, যেখানে অংশ নিতে নিবন্ধন করেছে 104টি দেশের বিভিন্ন সংস্থার প্রতিনিধি। সোমবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ন্যাপ এক্সপোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান 0.48% কম হলেও এখানে এর নেতিবাচক প্রভাব সবচেয়ে বেশি, যা অর্থনৈতিক সমৃদ্ধির জন্য হুমকি। জলবায়ু পরিবর্তনের এর বিরূপ প্রভাব আমাদের সম্ভাব্য উন্নয়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে।
অব্যাহত বৈশ্বিক উষ্ণায়নের ফলে সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধে অর্থ ব্যয় না করে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অর্থ ব্যয় করলে বিশ্ব মুক্তি পেত। এই যুদ্ধে অস্ত্র এবং অর্থ ব্যয় না করে সে টাকাগুলি এই জলবায়ু পরিবর্তনে যদি ব্যয় করা হতো তো বিশ্বটা রক্ষা পেত। সুনির্দিষ্ট তহবিল ও অতিরিক্ত আর্থিক সংস্থানের ব্যবস্থা গ্রহণে আমি ধনী দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি ও সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে 6 দফা প্রস্তাব উত্থাপন করেন প্রধানমন্ত্রী। উন্নত দেশগুলির দ্বারা জলবায়ু তহবিলে বার্ষিক $100 বিলিয়ন প্রতিশ্রুতি পূরণ করতে হবে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা বৃদ্ধি, নদী ভাঙন, বন্যা এবং খরার কারণে বাস্তুচ্যুত মানুষদের পুনর্বাসনের দায়িত্ব সকল দেশকে ভাগ করে নিতে হবে। সবশেষে প্রধান অর্থনীতি সমূহকে পরবর্তী প্রজন্মের জন্য একটি টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে অংশীদারিত্বের ভিত্তিতে বিশ্বব্যাপী সকল অংশীদারদের সঙ্গে কাজ করতে হবে। জলবায়ু ঝুঁকি মোকাবেলায় 2050 সাল নাগাদ বাংলাদেশে প্রায় $230 বিলিয়ন প্রয়োজন বলে এই প্ল্যাটফর্মে তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। আমরা এই বিষয় নিয়ে আরো জানতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী মাহমুদ রাকিব। রাকিব, এই যে তীব্র তাপ প্রবাহ, বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণেই এই তাপ দিন দিন আসলে বাড়ছে। বাংলাদেশে এই সম্মেলন হচ্ছে, বাংলাদেশে একদম মানুষজন একদম সামনাসামনি আসলে বিষয়টা দেখতে পাচ্ছেন। এই সম্মেলনে এই বিষয় নিয়ে কি কি আলোচনা হচ্ছে, বাংলাদেশ কোনো উপকার পাবে কিনা? হ্যাঁ গালিব, এটাই কিন্তু বাংলাদেশ প্রথমবারের মতো আয়োজন করছে এই যেটি বলা হচ্ছে অভিযোজন পরিকল্পনার যে সম্মেলনটি, ন্যাপ এক্সপো, এবং এটি হলো মূলত 9ম সম্মেলন। এটি 2013 সাল থেকে হয়ে আসছে প্রতি বছর, এবং এবারের এই সম্মেলনে কিন্তু মোট 104টি দেশ অংশগ্রহণ করছে। একটু আপনাকে জানিয়ে রাখি, এই ন্যাপের অধীনে মোট 198টি দেশ রয়েছে। তার মধ্যে 54টি দেশ ইতিমধ্যেই যে জাতীয় অভিযোজন পরিকল্পনা, সেই পরিকল্পনাটি করেছে। এর মধ্যে বাংলাদেশও কিন্তু রয়েছে। 2022 সালে বাংলাদেশ এই পরিকল্পনা করেছে, এবং বলা হয়েছে যে বাংলাদেশের এই যে ন্যাবের যে পরিকল্পনা, এটি পুরোপুরি সমাধান করতে মোট $230 বিলিয়ন প্রয়োজন, এবং সেটি কিন্তু আগামী 27 বছরের মধ্যে বাংলাদেশের দরকার। তো সামগ্রিক বিষয়টি এইবারের যে সম্মেলনটি হচ্ছে, এটি কিন্তু বাংলাদেশের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক যে মন্ত্রণালয় রয়েছে, তারাই মূলত এটি আয়োজন করছে। তো আমার সঙ্গে এই মুহূর্তে বাংলাদেশের পরিবেশ মন্ত্রী রয়েছেন সাবের হোসেন চৌধুরী। আমরা একটু সরাসরি তার মাধ্যমে জানতে চাইব যে এবারের সম্মেলনটি বাংলাদেশের কোন কোন ক্ষেত্রে কাজে আসবে। একটু যদি বলেন যে বাংলাদেশ তো এত বড় সম্মেলন জলবায়ু নিয়ে এবারই প্রথম আয়োজন করছে, তো বাংলাদেশের কথা যদি বলি, যেমন এখন কিন্তু দেখছেন বাংলাদেশে অত্যাধিক গরম, এটিও বলা হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণেও। আবার আমরা দেখি যেসব দেশে সারা বছর গরম থাকে সেখানে এখন বন্যা হচ্ছে অন্যান্য দেশে। তো এই যে একটি জলবায়ু পরিবর্তনের প্রভাব পুরো বিশ্বব্যাপী পড়ছে, এবার বাংলাদেশের আপনারা বলছেন $230 বিলিয়ন প্রয়োজন এই ন্যাপের যে পরিকল্পনা সেটা বাস্তবায়ন করতে। অগ্রগতি কতটুকু হতে পারে সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের? না দেখেন, সম্মেলনটা তো মূলত হচ্ছে যে আমরা যে অভিযোজনের কথা বলি, অ্যাডাপ্টেশন, যেটা এখন সারা বিশ্বের জন্য কিন্তু একটা চ্যালেঞ্জ। আগে আমরা যেটা বলতাম যে এটা হচ্ছে শুধু যে সমস্ত উন্নয়নশীল দেশ বা ছোট দ্বীপ রাষ্ট্র তাদের সমস্যা। এখন আমরা দেখছি দুবাইতে কি হচ্ছে, উন্নত বিশ্বে কি হচ্ছে, সৌদি আরবিয়া কি হচ্ছে। সুতরাং বাংলাদেশের যে চ্যালেঞ্জগুলো এতদিন আমরা যেটার মুখোমুখি হয়ে এসেছি, এটা কিন্তু এখন সারা পৃথিবী নানানভাবে তাদের প্রেক্ষাপটে দেখছে। সুতরাং এটা শুধু বাংলাদেশের চ্যালেঞ্জ না, এটা সারা বিশ্বের চ্যালেঞ্জ। এবং এই উপলব্ধিটা যদি বিশেষ করে উন্নত দেশগুলোর মধ্যে আসে, তাহলে তাদের যে এতদিনে এক ধরনের অনীহা বলতে পারেন বা দ্বিধা কাজ করেছে অর্থায়নের ক্ষেত্রে, এটা এমন একটা পর্যায়ে গেছে যে তাদের যে অঙ্গীকারগুলো ছিল, তাদের যে ওয়াদাগুলো ছিল, সেগুলো তারা পূরণ করছে না। আর এখন আমরা বলছি যে আমাদের এই অভিযোজনের জন্য সারা বিশ্বে ট্রিলিয়নস অফ ডলার্সের প্রয়োজন হবে। তো আমাদের প্রশ্নটা হচ্ছে, যেখানে বিলিয়ন যেটা বলে এসেছিল সেটাই তো দেওয়া হয়নি, তো বিলিয়ন থেকে ট্রিলিয়নে যাওয়ার জন্য এখানে তো এখানে একটা কিন্তু নতুন একটা মানে কৌশল বলেন, কাঠামো বলেন, তারপরে বিশ্ব ব্যাংকের মতো যে আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকেও তাদের অতীতে যে চিন্তাভাবনা আছে সেটা থেকে বেরিয়ে আসতে হবে। কারণ এখন আসলেই এটা তো সারা পৃথিবীর জন্য একটা অস্তিত্বের সংকট। এবং এখানে যেটা হবে, এখানে আমাদের 104টি দেশ আছে, এবং আমরা যদি ওই দেশের জনসংখ্যা ধরি
তাহলে এটা সারা পৃথিবীর প্রায় 85% এখানে প্রতিনিধিত্ব আছে এই সমস্ত দেশের। সুতরাং এখানে আমরা যে সিদ্ধান্তগুলো নিব এবং তারা যেটা বলছে যে পরিকল্পনা দরকার, একটা কর্মসূচি দরকার, যেটা অনেক উন্নয়নশীল দেশের নাই। 100টার মতো দেশের কোনো ধরনের পরিকল্পনা নেই। বাংলাদেশ যেটা করেছে সেটা তো শুধু 1 বছর না, সেটা 2050 সাল পর্যন্ত। সুতরাং বাংলাদেশ এটা কিভাবে এটাকে দাঁড় করালো, আমরা কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি এবং অন্যান্য দেশগুলো যখন একই প্রক্রিয়া যাবে তাদের সামনে কি চ্যালেঞ্জ থাকবে। সুতরাং এটা আমরা আমাদের অভিজ্ঞতা আদান প্রদান এবং একটা জোরালো কণ্ঠ আমরা বাকুতে নিয়ে যেতে চাই যে আসলে অ্যাডাপ্টেশনের এতদিনের যে অঙ্গীকারগুলো ছিল সেগুলো তো অবশ্যই তাদের পূরণ করতে হবে এবং আগামী দিনে যে চাহিদা আছে চাহিদার আলোকেই কিন্তু তাদের অর্থায়নের ব্যবস্থা করতে হবে। এবং আমরা ইতিমধ্যেই জানি যে বাকু কপটা হবে অর্থায়নের কপ। সুতরাং আজকের আমরা যে আলোচনা শুরু করলাম, এটা মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন, এটাকে কেন্দ্র করেই কিন্তু পরবর্তী কপ সম্মেলনে আলোচনাগুলো হবে। আপনাকে ধন্যবাদ। তো গালিব, পরিবেশ মন্ত্রী তিনি যে বিষয়টি কিন্তু বলছিলেন যে কিভাবে পরিকল্পনাটি বাংলাদেশ করছে, কিভাবে বাংলাদেশের যে ক্ষতিপূরণটি দরকার 230 বিলিয়ন মার্কিন ডলার সেটি কিভাবে আদায় করা যায়, সেই সামগ্রিক বিষয়গুলো নিয়েই এবং অন্যান্য যে আরও দেশগুলো রয়েছে যারা এই ন্যাপের অধীনে রয়েছে তারা কিভাবে সেই ক্ষতিপূরণগুলো পাবে, এই সামগ্রিক বিষয়গুলো নিয়েই এই 4 দিন ব্যাপী যে আন্তর্জাতিক সম্মেলন ঢাকায় শুরু হচ্ছে তা নিয়ে সেগুলো এখানে আলোচনা হচ্ছে। তো এটি মূলত আজকে শুরু হলো, এটা আগামী 25 তারিখ পর্যন্ত চলবে, যেখানে প্রায় 54টি দেশের প্রতিনিধি এখানে অংশগ্রহণ করছে এবং এই ন্যাপের অধীনে মোট 198টি দেশ রয়েছে, যেটা আপনাকে শুরুতেই বলছিলাম। এখানে কিন্তু UNFCCCর যে নির্বাহী পরিচালক তিনিও এই সম্মেলনে অংশগ্রহণ করছে এবং তিনি কিন্তু এই যে মোট 9টি সম্মেলন হয়েছে ন্যাপের, একমাত্র বাংলাদেশের এই সম্মেলনে কিন্তু এত বড় একজন অতিথি তিনি অংশগ্রহণ করছে। তিনি কিন্তু আগের 8টি সম্মেলনে অংশগ্রহণ করেননি। তো এটিও কিন্তু বাংলাদেশের একটি বড় অর্জনই, এত বড় একটি সম্মেলন আয়োজন করতে পারে। তো সব মিলিয়ে সম্মেলন চলছে, আগে 25 তারিখ পর্যন্ত চলবে। এখন 25 তারিখের পরে আসলে বোঝা যাবে যে কি কি পরিকল্পনা, এই যে অভিযোজনের যে পরিকল্পনা তা সমাধান করতে করা যায়, সেটি আমরা বলতে পারবো আগামী 4 দিন পর। আমার কাছে ছিল সবশেষকালে। যুক্ত ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। জলবায়ু পরিবর্তনের কারণে নানা প্রাকৃতিক দুর্যোগের কবলে বিশ্বের বিভিন্ন দেশ। এই যেমন শতাব্দীর ভয়াবহ বন্যা পড়েছে চীনে। কয়েকদিনের ভারী বর্ষণ ও ভূমিধসে ঝুঁকিতে 12 কোটির বেশি মানুষ। দেশটির কয়েকটি প্রদেশের নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন 11 লাখের বেশি গ্রাহক। হাজারের ওপর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এবং বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। চীনের প্রধান রপ্তানি ও অন্যতম বাণিজ্যিক কেন্দ্র গুয়াংডং প্রদেশ। সবচেয়ে জনবহুল এই প্রদেশে কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে দেখা দিয়েছে শতাব্দীর ভয়াবহ বন্যা। বন্যার ঝুঁকিতে থাকা প্রদেশের 12 কোটি 7 লাখ বাসিন্দার সুরক্ষায় ইতিমধ্যে জরুরি পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। প্রাদেশিক রাজধানী গুয়াংজু সহ শিজিয়াং, বেইজিয়াং প্রদেশের প্রধান নদ নদীর কয়েকটি অংশে পানির স্তর বেড়ে গেছে বহুগুণ, যা গত 50 বছরের মধ্যে বিরল ঘটনা। পরিস্থিতিকে ভয়াবহ আখ্যা দিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। শনিবার রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাতে গুয়াংডং প্রদেশ এবং ঝাওকিং, সাগুয়ান, কিংগুয়ান সহ বেশ কিছু অঞ্চল বন্যার পানিতে তলিয়ে গেছে। বেশিরভাগ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। দেশটির দক্ষিণাঞ্চলের হেজো শহরে একদিনে ভূমিধসের ঘটনা ঘটেছে 65টি। বন্যার পানিতে আটকা পড়েছেন কয়েক লাখ মানুষ। এখনও নিখোঁজ 11 জন, তবে হতাহতের খবর পাওয়া যায়নি। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 80,000 বাসিন্দাকে। 一楼过顶了，基本上1楼都过了，很多不过都现在都有提前做措施啦，很早都已经搬走了。就前年开始吧，就震撼是现在是比较大的，还有今年，因为以前很少见说洪水它涨到这个位置的。পানির তোরে বাঁধ ভেঙে পানি ঢুকে পড়েছে লোকালয়ে, ধসে পড়েছে কয়েক ডজন ঘরবাড়ি। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের রাস্তাঘাট। এছাড়া বিদ্যুৎ কেন্দ্রে পানি ঢুকে পড়ায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে 11.5 লাখ গ্রাহকের ঘরবাড়ি। গুয়াংডং প্রদেশের 3টি শহরে 1103টি কিন্ডারগার্টেন, প্রাথমিক ও মাধ্যমিক স্কুল সোমবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বৈরী আবহাওয়ায় বাতিল ও বিলম্বিত হয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট।
গুয়াংডং ও প্রতিবেশী ফুজিয়ান উপকূলীয় এলাকায় আরও 2 থেকে 3 দিন ভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছে চীনের আবহাওয়া অফিস। রাজধানী বেইজিং সহ আরও কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে। তানভীর জনি, এখন বিশ্ব। এখন দুপুরে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবার ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছে সোমালিয়া জলদস্যুদের হাত থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। এর আগে রোববার দুপুরে শারজা সমুদ্র অঞ্চলে বহির্নোঙর করে জাহাজটি। এ নিয়ে বিস্তারিত জানাতে হামরিয়া বন্দর থেকে যুক্ত হচ্ছেন কামরুল হাসান জনি। জনি, জাহাজের অবস্থান এখন কোথায় এবং জাহাজের মালিক পক্ষ থেকে এখনো কেউ উপস্থিত হয়েছে কিনা জানাবেন। এছাড়া নাবিকদের দেশে ফেরত পাঠাতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? জি ধন্যবাদ। আপনি ঠিক যেমনটা বলছিলেন, আমরা সকালেই খবর নিয়েছিলাম এবং এখনো পর্যন্ত আমরা জাহাজের ক্যাপ্টেন এবং জাহাজের যে প্রধান প্রকৌশলী আছে তার সঙ্গে আমরা কথা বলেছি। এখনো পর্যন্ত জাহাজটি শারজার যে বহির্নোঙর আছে সেখানে এখনো অবস্থান করছে। তার এখানকার যে পোর্ট কর্তৃপক্ষ আছে, পোর্ট কর্তৃপক্ষের এখনো পর্যন্ত অনুমতি না পাওয়ার কারণে জাহাজটি এখনো বহির্নোঙরে এখনো অবস্থান করছে এবং আজকে স্থানীয় সময় দুপুর নাগাদ বন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা আছে। তবে তার আগে যে জাহাজের জন্য যে নতুন পাইলট নির্ধারণ করা হয়েছে, সেই পাইলট কিন্তু জাহাজে আগে যেতে হবে এবং আমরা যতটুকু জেনেছি পাইলট স্থানীয় সময় 2টা নাগাদ জাহাজে পৌঁছবেন। এবং সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হয়েছিলেন তানভীর জনি। এখন দুপুরে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন এখন দুপুর। বৈশাখের তীব্র গরমে নেত্রকোনার হাওরে চলছে ধান কাটার উৎসব। কৃষকেরা জমি থেকে ধান কেটে সেটা সরাসরি বিক্রি করছেন মহাজনদের কাছে। এ নিয়ে বিস্তারিত জানাতে নেত্রকোনার হাওর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত আহমেদ রাসেল। রাসেল, এই যে তীব্র গরমে ধান কাটার উৎসব চলছে, কৃষকরা কি ধরনের আসলে এখানে সেফটি নিচ্ছেন আর ধান কি পরিমাণে এবার আবাদ হয়েছে? গালিব, আপনি যেমনটা বললেন, এই গেল কয়েকদিন ধরে কিন্তু গ্রীষ্মের যে তীব্র তাপদাহ, সেই তাপদাহ উপেক্ষা করেই কিন্তু এখন হাওরে ধান কাটার উৎসব চলছে। আমরা গেল প্রায় ঈদের পর থেকেই দেখতে পেয়েছি যে এই হাওর অঞ্চলের যে কৃষকরা রয়েছেন তারা কিন্তু এই গরমের যে তীব্রতা, সেই তীব্রতাকে উপেক্ষা করে কিন্তু ধান কাটায় শুরু করেছেন। বিশেষ করে হাওরের যে অঞ্চলগুলো রয়েছে, আমি এই হাওরে রয়েছি সেই হাওরে কিন্তু এখন যারা কৃষকরা রয়েছেন তারা কিন্তু একদম সকালের শুরুর দিকে কিন্তু তারা ধান কাটার জন্য মাঠে নামে এবং দেখা যায় আগে কিন্তু তারা যখন সূর্যের তাপদাহ বেড়ে যায় তখন তারা
আবারও ছায়ায় উঠে পড়েন। এখন পর্যন্ত আমরা যেমনটা তথ্য পেয়েছি, আসলে এই হাওর অঞ্চলে এবছর কিন্তু প্রায় 1,41,500 হেক্টর জমিতে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এখানে কিন্তু প্রায় টাকার অঙ্কে যদি বলি 750 কোটি টাকার ধান কিন্তু এই হাওরে উৎপাদন হবে। প্রায় 2,50,000 মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা এই হাওরে নির্ধারণ করা হয়েছিল। তবে এবার আবহাওয়া অনুকূলে থাকায় কিন্তু এই ফসলের কিন্তু বাম্পার ফলন হয়েছে। বলা যায় যে আসলে এই হাওর অঞ্চলে প্রায় 3,50,000 মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা কিন্তু নির্ধারণ হয়ে গেছে। এই হিসাবে কিন্তু প্রায় 1,000 কোটি টাকার উপরে কিন্তু হাওরে ফসল উৎপাদন হবে। তবে যেহেতু গরম রয়েছে, সেই গরমটা কিন্তু এখন কৃষকদের আসলে অনেকটাই সয়ে গেছে। যেহেতু ফসল ভালো হয়েছে, সেই ফসল তোলার আনন্দের সাথে কিন্তু তারা এখন এই গরমটাকেও তারা সহ্য করে নিচ্ছেন। তবে কৃষকরা আমাদেরকে যেমনটা জানিয়েছেন, গরম থেকে তারা বাঁচতে তারা নিয়মিত পানি খাচ্ছেন এবং ছায়ায় কিন্তু তারা আশ্রয় নিয়েছেন। তো এই ছিল, তা বলা যায় যে গরমকে উপেক্ষা করে যে হাওড়ে যে ধান কাটার উৎসব, সেই উৎসব কিন্তু অনেকটাই চলছে। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে ধান কাটার সর্বশেষ। গালিব, নেত্রকোনার হাওড়ে চলছে ধান কাটার উৎসব, সেই খবরই জানাচ্ছিলেন সহকর্মী রিফাত আহমেদ রাসেল। এখন দুপুর নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছে একটু পরে, সঙ্গেই থাকুন। আমি বিরতির পর আবার ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। ডেঙ্গু প্রতিরোধে 27 এপ্রিল থেকে কোথাও এডিসের লার্ভা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। সকালে মিরপুর রূপনগর আবাসিক এলাকা থেকে ডেঙ্গু প্রতিরোধে একযোগে ডিএনসিসির 54টি ওয়ার্ডে মাস জুড়ে সচেতনতামূলক প্রচার অভিযানের উদ্বোধন করে একথা বলেন তিনি। এছাড়াও ডেঙ্গু জন্ম নিতে পারে এমন পরিত্যক্ত পণ্য সিটি কর্পোরেশন কিনে নেবে বলে জানান মেয়র। বিস্তারিত মেহরিন আনির প্রতিবেদনে। বস্তায় ভরে রাখা হয়েছে প্লাস্টিকের বোতল, ওয়ান টাইম কাপ, ডাবের খোসা, চিপসের প্যাকেট সহ নানা আবর্জনা, যা এডিস মশার প্রজননের উপযুক্ত ক্ষেত্র। ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা জন্ম নেয় এমন পরিত্যক্ত জিনিসপত্র জমা দিলে নগদ টাকা দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এমন উদ্যোগ একদিকে যেমন মশার উপদ্রব কমাবে, পাশাপাশি রাজধানী পরিচ্ছন্ন হবে বলেও মনে করছেন উত্তর সিটি কর্পোরেশনের বাসিন্দারা। টাকাটা মেইন ফ্যাক্ট না, এক নম্বর এখানে আমি নিজে যদি এখানে সচেতন হই, সেক্ষেত্রে আমার দেশটা পরিচ্ছন্ন থাকতেছে। ময়লাগুলো সব জায়গা থেকে কালেক্ট করে ডেঙ্গু মশার প্রকোপটা অনেকটাই কমে যাবে, আমরা নিজেরাও সেফ থাকবো। যেখানে আমরা যে কালেক্ট করলাম 1,500, এখানে যদি প্রত্যেকটা একটা করে মশা জন্ম নেয়, তাহলে এখানে একটা এলাকায় বলেন, একটা বাসায় বলেন, একটা 4টা মেম্বারকেও কিন্তু আক্রান্ত করতে পারে। সোমবার সকালে মিরপুর রূপনগর আবাসিক এলাকায় ডেঙ্গু প্রতিরোধে একযোগে ডিএনসিসির 54টি ওয়ার্ডে মাসব্যাপী জনসচেতনতামূলক প্রচার অভিযানের উদ্বোধন করেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষজ্ঞরা ডেঙ্গু শনাক্তের জন্য প্রতিটি ওয়ার্ডে ডেঙ্গু পরীক্ষার পাশাপাশি প্রতিরোধ কমিটি গঠন এবং তদারকি বাড়ানোর পরামর্শ দেন। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক যদি নিজের বুকে হাত দিয়ে প্রতিজ্ঞা করতে পারে যে আমার বাড়িতে আমি এডিস মশার প্রজনন হতে দেব না, তাহলেই এটি সফলতার রূপ নেবে। অন্যথায় ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সত্যি চ্যালেঞ্জ। জনসম্পৃক্ততায় ডেঙ্গু নিয়ন্ত্রণ, এটা এখানে সম্ভব এবং এটা যদি আমরা একটা এখানে বাস্তবায়ন করতে পারি, এখানকার সভাপতি, সাধারণ সম্পাদক, যারা এক্সিকিউটিভ সদস্য আছেন এবং সর্বোপরি এই এলাকার যারা জনসাধারণ আছেন, বিভিন্ন রাজনৈতিক দল আছে, সবাই মিলে আমরা যদি এই কাজটা করি এবং এই রূপনগরকে 2024 সালে ডেঙ্গু নিয়ন্ত্রণ করে রাখতে পারি, সেই মডেলটা আমরা ঢাকা নর্থ সিটি কর্পোরেশন অন্যান্য জায়গায় নিতে পারবো এবং সারা বাংলাদেশে নিতে পারবো। উত্তরের মেয়র বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরিতে ডিএনসিসির সকল ওয়ার্ড কাউন্সিলরদের 50,000 টাকা করে মোট 36 লাখ টাকা বরাদ্দ দেওয়া হবে। এছাড়া ডেঙ্গু জন্ম নিতে পারে এমন পরিত্যক্ত জিনিসপত্র কিনে নেবে সিটি কর্পোরেশন। এগুলা অত্র এলাকার মাননীয় আমাদের যারা কাউন্সিলর আছেন, কাউন্সিলরের কাছে জমা দিবেন, আপনারা ক্যাশ টাকা নিয়ে যাবেন। কাউন্সিলরের কাছে জমা দিবেন, ক্যাশ টাকা নিয়ে যাবেন, বাকিতে কিছু করার দরকার নাই। এছাড়া আগামী 27 তারিখ থেকে কোথাও এডিসের লার্ভা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নিতে কঠোর হুঁশিয়ারি দেয় উত্তরের মেয়র। 27 তারিখ থেকে যেই বাসায়, যেই অফিসে, যেই জায়গায় আমরা লার্ভা পাবো, তাদেরকে ফাইন, জেল এবং জরিমানা করা হবে। গভর্নমেন্ট অফিসেও যদি আমি পাই, এই গভর্নমেন্ট অফিসের যে দায়িত্বে যে আছে তার বিরুদ্ধে মামলা হবে, কেস হবে, জরিমানা হবে।
অনুষ্ঠান শেষে সিটি কর্পোরেশনের সচেতনতামূলক র্যালিতেও অংশগ্রহণ করেন মেয়র। মেহরিন অ্যানি, এখন, ঢাকা। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন TV।